প্লিজ আমার বউকে নষ্ট করবেন না, পায়ে পড়ি আপনাদের, ওর ইজ্জত ভিক্ষা চাইছি। চিৎকার করে কতগুলো বখাটেদের উদ্দেশ্যে কথাগুলো বলল অনিক, কিন্তু ওর কোনো অনুরোধ কানে তুলছে না মানুষরূপী পশুগুলো। অন্ধকার রাস্তায় ফেলে ওর স্ত্রী পারিনীতিকে দলবদ্ধভাবে ভোগ করে চলেছে। হঠাৎ দল থেকে একটা লোক বলে উঠল, এই কেউ ওর মুখটা বন্ধ কর, কেউ ভুল করেও এখানে চলে আসলে কি হবে বুঝতে পারছিস? এই জঙ্গলের রাস্তায় কে আসবে বস, কি যে বলো না। মেলা প্যাচ প্যাচ করছিস, যা বলছি তাই কর, গিয়ে মুখটা চেপে ধরোর। রাফিক, রাহাত, তোরা দুজন যা। এরপর ভিড়ের মাঝখান থেকে চরম অনিচ্ছা সত্ত্বে দুজন লোক গিয়ে অনিকের মুখটা চেপে ধরল। ছটফট করতে থাকে অনিক, প্রাণপণে চেষ্টা করে চলছে চিৎকার করে জানান দিতে যে তার স্ত্রীকে একদল শকুন ভোগ করছে, কেউ যেন এসে সাহায্য করে। লোক দুটো একদিকে অনিকের মুখ চেপে ধরে আছে, অন্যদিকে বারবার সামনের দিকে তাকাচ্ছে। আজ প্রচুর ক্ষুধার্ত মনে হচ্ছে এই দুজনকে। একজন লোক অপরজনকে বলল, ভাই কি করবি, আর যে কন্ট্রোল করতে পারছি না। কি আর করব, বসের কথা না শুনলে এখানেই মেরে রেখে দেবে। তাই বলে ওরা খাবে আর আমরা চেয়ে চেয়ে দেখব। একটা কাজ করি, এটাকে ওই গাছের সাথে বাঁধি চল, তারপর মুখে কিছু কিছু একটা গুজে দিলেই আওয়াজ বন্ধ হয়ে যাবে। ঠিক বলছিস, চল তাই করি। লোক দুটো অনিককে একটা গাছের সাথে বেঁধে তারপর মুখে রুমাল গুজে দিল। তারপর নিজেরা গিয়ে ভিড়ের ভেতরে সামিল হয়। এদিকে ব্যথা যন্ত্রণায় সমানে চিৎকার করে যাচ্ছে পারিনীতি, অনেক বাঁচাও, ওরা শেষ করে ফেলবে আমায়, অনেক বাঁচাও। ৫-৬ জন যুবকের হাতে নিজেকে ধর্ষিত হতে দেখে হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে তার, সাথে শারীরিক যন্ত্রণা তো আছেই। অনেক চোখ দুটো বড় করে হাঁপাতে থাকে, কিছুতেই নিজেকে এই শক্ত বাঁধন থেকে মুক্ত হতে পারছে না। এদিকে স্ত্রীর আর্তচিৎকার অনেকের বুকটা এফোর ওফোর করে দিচ্ছে, সারা শরীর ঘেমে একাকার ওর। আজকেই পারিনীতির গিফট করা নতুন শার্ট ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে আছে। এদিকে অনেকের কিনে দেওয়া পারিনীতির শাড়ি মাটিতে লুটোপুটি খাচ্ছে। আসলে আজকে ওদের দুজনের প্রথম বিবাহবার্ষিকী ছিল। বিবাহবার্ষিকী পালন করে দুজন বাসায় ফেরার সময় এই অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটে। একটু পরেই সবাইকে চমকে দিয়ে দূর থেকে একটা শব্দ ভেসে আসে, সাথে আলোর দ্যুতি। হ্যাঁ, এটা তো গাড়ির শব্দ, তার মানে নিশ্চয়ই কেউ আসছে এদিকে। সর্বনাশের শেষ প্রান্তে এসেও মনের ভেতরে এক ক্ষীণ আশার সঞ্চার হয় অনেক আর পারিনীতির। গাড়িটা কাছাকাছি আসতেই বখাটে গুন্ডাগুলো পারিনীতিকে ছেড়ে দৌড়ে পালিয়ে যায়। তারপর গাড়ি থেকে গোটা কয়েক ২০-২২ বছরের ছেলে আর মেয়ে নেমে আসলো। মেয়েগুলো ছুটে পারিনীতি কাছে যায়, আর ছেলেগুলো অনিকের কাছে গিয়ে ওকে বন্ধনমুক্ত করে। অনেক সশব্দে প্রকাণ্ড এক কৃৎকার জুড়ে দিয়ে তার স্ত্রীর কাছে ছুটে গেল। এতক্ষণে অজ্ঞান হয়ে মাটিকে পড়ে আছে পারিনীতি। অনেক ওকে কোলে তুলে জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হলো না। পারি, প্লিজ কথা বলো, চুপ করে থেকো না, প্লিজ কথা বলো আমার সাথে। ভাইয়া, আমাদের হাসপাতালে যেতে হবে, নয়তো আপনার স্ত্রীকে বাঁচানো যাবে না, আর আপনার অবস্থাও তো ভালো নয়, আপনারও ট্রিটমেন্ট দরকার। ছেলে মেয়েদের ভেতর থেকে কেউ একজন বলল, তোমরা আমার কথা ভেবো না, আমার স্ত্রীকে বাঁচাও, আমার যা হবার হোক, ওর কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারবো না আমি। ছেলে মেয়েগুলো সেন্সলেস পারিনীতিকে ধরে গাড়িতে তুলল, তারপর অনেককে উঠতে বলে। এরপর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। রাস্তায় পড়ে রইল রক্তের ছোপ ছোপ দাগ, আর সাথে কতগুলো কাঁচের চুড়ির ভাঙা টুকরো। হাসপাতালে পৌঁছে পারিনীতাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। ওর কন্ডিশন দেখে ডাক্তাররাও শঙ্কিত, বেশ বাজেভাবে ধর্ষিত হয়েছে ও, দেখলেই গা শিউরে ওঠে। ছেলে মেয়েগুলো সবাই বিদায় নিয়ে চলে গেল। এদিকে অনেককেও একটা কেবিনে শিফট করা হয়, সেখানেই ওর কাটাছেঁড়া ট্রিটমেন্ট করা হচ্ছে। এই মুহূর্তে সবার অ্যাটেনশন পারিনীতির দিকে, তাই অনেকের বিষয়টা কেউ সিরিয়াসলি নিচ্ছে না। তখন রাত প্রায় ১১টা। একটা লোক চাদর মুড়ি দিয়ে অনেকের কেবিনে ঢুকে পড়ল। তখন কেউ নেই আশেপাশে। লোকটাকে দেখে ধরফর করে উঠে বসল অনিক। কে কে আপনি? লোকটা চাদরটা মুখ থেকে সরিয়ে নেয়। এ কি, তুমি এখানে এসেছো কেন? মাথা কি ঠিক আছে? অনিক অবাক হয়ে প্রশ্ন করে। আপনার কাজ তো করে দিয়েছি স্যার, এবার ভালো ভালো টাকাটা মিটিয়ে দিন। তাই বলে এইভাবে এখানে চলে আসবে? কেউ দেখলে কি হবে, বুঝতে পারছো? কিছু হবে না, টাকাটা যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি কেটে পড়ব এখান থেকে। অনেক পকেট থেকে একটা বান্ডিল বের করে লোকটার দিকে ছুঁড়ে মারে। টাকা পেয়ে লোকটার মুখে হাসি ফুটে উঠল। সে বেরিয়ে যাবে ঠিক তখন অনিক তাকে পেছন থেকে ডাক দিল। থ্যাঙ্কস, আমার ওয়াইফকে যেভাবে বলেছিলাম তার থেকেও বেশি বাজেভাবে রেপ করার জন্য। তোমরা নিজেরাও জানো না কত বড় উপকার করলে আমার। অনিকের ঠোঁটে বিশ্রী হাসির রেখা। থ্যাঙ্কস,
আমার ওয়াইফকে যেভাবে বলেছিলাম তার থেকেও বেশি বাজেভাবে রেপ করার জন্য। তোমরা নিজেরাও জানো না কত বড় উপকার করলে আমার। অনিকের ঠোঁটে বিশ্রী হাসির রেখা। এই দুনিয়ায় অনেক মানুষ দেখেছি, কিন্তু আপনার মতো অদ্ভুত কাউকে এই প্রথম দেখলাম। নিজের বউকে লোক লাগিয়ে কে ধর্ষণ করায়? এখন তুমি আমায় জ্ঞান দেবে? না, এমনি বলছি। আমার কি দায় পড়েছে আপনাকে জ্ঞান দেব? তবে একটা বিষয় ভেবে আমার ভালো লাগছে। কি? আগে ভাবতাম আমার থেকে খারাপ মানুষ বোধহয় এই দুনিয়ায় কেউ নেই, কিন্তু আজ আমার সেই ভুলটা কিছুটা হলেও ভাঙল। এখান থেকে যাবে, নাকি আমাকে না ভাসালে শান্তি হচ্ছে না তোমার? অনেক রেগেমেগে লোকটাকে উদ্দেশ্য করে বলে। লোকটা আর কিছু না বলে বেরিয়ে যায়। একটু পরেই কেবিনে একজন নার্স ঢুকে পড়ে, তার হাতে কিছু মেডিসিন। অনিক তাকে দেখে আমার ভালো স্বামীর নাটক শুরু করে। সিস্টার, আমার ওয়াইফের কোনো আপডেট? ও কেমন আছে এখন? এখনও অপারেশন চলছে, আপনি একদম টেনসড হবেন না। আমি সময় সময় আপনাকে সকল আপডেট দেব। আপনি নিজের খেয়াল রাখুন প্লিজ। অনিক মাথা নাড়াল। নার্স অনিককে কিছু মেডিসিন আর একটা ইঞ্জেকশন দিয়ে বেরিয়ে যায়। এর 2 দিন পরে অনিক এখন মোটামুটি সুস্থ, তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। পারিনীতিকে অবজারভেশনে রাখা হয়েছে। অনিকের বাবা আর মা এখনও হাসপাতালেই আছেন। ওনারা ছেলে আর তার স্ত্রীর খবর শুনেই মফস্বলের বাড়ি থেকে ছুটে এসেছেন। তখন রাত প্রায় 9টা। হাতে 1 কাপ কফি নিয়ে অনিক ওর রুমে বসে আছে। পাশেই একটা সিগারেট বক্স আর লাইটার। কফির কাপটা রেখে লাইটারের দিকে হাত বাড়ায় অনিক। তারপর ওয়ালেট থেকে ওর আর পারিনীতির একটা ডুয়েল ছবি বের করে চোখের সামনে ধরল। লাইটারটা অন করে ছবিকার নিচে ধরে। মুহূর্তেই আগুন জ্বলে উঠল। প্রথমেই সেই আগুন পারিনীতি, পরে অনিককে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। অনিক নিজের জুতো দিয়ে সেই পোড়া ছাই মারতে থাকে। ফাক দিস রিলেশন, আই হেট ইউ পারি, জাস্ট হেট ইউ। ক্রোধ আর ঘৃণার আগুনে জ্বলতে জ্বলতে শব্দগুলো উচ্চারণ করে অনিক। কে জানে পারিনীতির প্রতি কিসের এত রাগ ওর, কিসের এত ক্ষোভ। এরই মধ্যে হঠাৎ একটা আওয়াজে চমকে উঠল অনিক। কিচেন থেকেই যেন আওয়াজটা আসলো। অনিক কিচেনের দিকে ছুটে গেল। লাইটটা অন করতেই দেখতে পায় একটা কাঁচের জগ ভেঙে টুকরো টুকরো হয়ে আছে। তার পাশেই কারোর পায়ের জুতোর ছাপ। অদ্ভুত তো, এখানে এই জুতোর ছাপ এলো কি করে? এটা তো আমার জুতো নয়, আর বাড়িতেও আমি ছাড়া কেউ নেই। মনে মনে বলে উঠল অনিক। মেঝের ওপরে হাঁটু গেড়ে বসল অনিক। তারপর টুকরোগুলো সাবধানে এক জায়গায় জড়ো করতে থাকে। অনিককে চমকে দিয়ে আবারও একটা আওয়াজ হয়। না, এবার আর কিচেন থেকে নয়, আওয়াজটা ওপরের ফ্লোর থেকে আসলো। কাচের টুকরোগুলো ওখানেই ফেলে রেখে ওপরের ফ্লোরে ছুটে যায় অনিক। নিজের রুমের ভেতরে ঢুকতেই আতকে উঠল সে। রুমের কাচের জানালাটা পুরো ভেঙে আছে। মনে হচ্ছে কেউ এটা ভেঙে নিচে ঝাঁপ দিয়েছে। ভয় আর আতঙ্কে গলা শুকিয়ে যেতে লাগল অনিকের। অনিকের ভয়ের মাত্রা আরও বাড়িয়ে দিতে বিদ্যুৎও যেন নিজেকে গুটিয়ে নিয়েছে। অনিক হাতে একটা টর্চ নিয়ে ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে যায়। ভাঙা অংশ দিয়ে বাইরে তাকাতেই দেখে একটা মহিলা বাড়ির পেছনে দাঁড়িয়ে আছে, যাকে দেখতে অনেকটা পারিনীতির মতো। অনিকার নিজের উত্তেজনা সংবরণ করতে পারল না। টর্চের আলোতে প্রাণপণে ছুটে চলে। বাড়ির পেছনে আসতে দেখেই মহিলাটা বাগানের ভেতরে ঢুকে গেল। অনিকও তার পিছু নিল। অনিক অনেক চেষ্টা করেও নাগাল পাচ্ছে না তার। একটুর পর ধরতে পারছে না মেয়েটাকে। অনিক ভালো করেই জানে এটা পারিনীতি। আর যাই হোক, নিজের স্ত্রীকে চিনতে ভুল হতে পারে না ওর। পারি, দাঁড়াও বলছি, আমাকে এইভাবে ভয় দেখাতে পারবে না তুমি। মেয়েটা ওর কথায় কোনো ভ্রুক্ষেপ না করে ছুটেই চলল। তুমি না অসুস্থ ছিলে? তাহলে এখন এখানে আসলে কি করে? দেখো, আমি বলছি থেমে যাও, ভালো হচ্ছে না কিন্তু। মেয়েটা অনিককে অবাক করে দিয়ে উল্টো রাস্তা ধরল। তারপর আবার অনিকের বাড়ির দিকে ছুটতে শুরু করে। অনিক বরাবরের মতো তার পিছু নেয়। বাড়ির গেটের সামনে আসতেই পুরো ধাঁধার ভেতরে পড়ে যায় অনিক। কোথাও দেখা যাচ্ছে না পারিনীতিকে, অথচ একটু আগে ওর সামনে ছিল। একটা বিষয় কিছুতেই মাথায় ঢুকছে না অনিকের। পারিনীতির যা এখন শারীরিক কন্ডিশন, তাতে ওর কিছুতেই হাসপাতাল থেকে বেরিয়ে নিজের পায়ে হাঁটা সম্ভব না। তাহলে কি ওটা সত্যি পারিনীতি, নাকি চোখে ভুল দেখেছে অনিক? নিজের মনকে কতগুলো যুক্তি দিয়ে শান্ত করল অনিক। তারপর বাড়ির গেট থেকে পেরিয়ে আবারও ভেতরে ঢুকে পড়ে। মেন দরজাটা বাহির থেকে বন্ধ করা ছিল। যখন অনিক বের হয় তখনই বন্ধ করে রাখে। দরজাটা খুলতেই সামনের দৃশ্য থেকে ভয়ে চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম হলো। হাত পা রীতিমতো থরথর করে কাঁপতে শুরু করল। অনিক দেখতে পাচ্ছে ওর সামনেই পারিনীতি দাঁড়িয়ে আছে। ওর হাতে একটা ধারালো ছুরি। না, এটা হতে পারে না, নিশ্চয়ই আমি চোখে ভুল দেখছি। নিজেকে শান্ত করতে প্রলাপ বকতে থাকে অনিক। না, তুমি একদম ভুল দেখছ না। এই দেখো, আমি এসে গেছি অনিক। আমাকে দেখে এত ভয় পাচ্ছ কেন তুমি? তুমি এই অবস্থায় হাসপাতাল থেকে বেরিয়ে আসলে কি করে বলো আমায়? আমার কিন্তু কোনো কিছুই ঠিক লাগছে না। কি ভেবছিলে এত বড় একটা অন্যায় করে পার পেয়ে যাবে?
ছাড়ব না তোমায় আমি, কিছুতেই না। প্লিজ ক্ষমা করে দাও, তুমি করতে পারো না এটা আমার সাথে। পারিনি কি অনিককে আর কিছু বলার সুযোগ না দিয়ে ছুরিটা ওর দিকে ছুঁড়ে মারল। মুহূর্তেই মাটিয়ে লুটিয়ে পড়ল অনিক। তারপর আর কিছু মনে নেই ওর। যারা এই মুহূর্তে গল্পটা পড়ছেন অবশ্যই পেজ ভিজিট করে ফলো দিয়ে সাথে থাকবেন, কারণ গল্পের পরবর্তী পর্ব এই পেজ ছাড়া আর কোথাও আপলোড করা হবে না। পরের দিন সকালে পারিনীতির ছুরির আঘাতের ক্ষতবিক্ষত হাত নিয়ে হাসপাতালে পৌঁছল অনিক। হাসপাতালে ঢুকেই ওর বাবা মায়ের সাথে ডাক্তারকে দেখতে পায়। অনিক ছুটে যায় সেদিকে। ডক্টর, ডক্টর, আমার ওয়াইফ কোথায়? আপনাদের স্টাফরা কি রাতের বেলা পড়ে পড়ে ঘুমিয়ে থাকে হাসপাতালে? অনিক, এভাবে কথা বলছিস কেন তুই বাবা? আর তোর ফোন বন্ধ কেন? কাল থেকে ট্রাই করছি আমরা সবাই। তোমাদের সাথে পরে কথা বলছি, তার আগে ডাক্তার সাহেবকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আমার স্ত্রী অন্ধকার রাতে এই হাসপাতাল থেকে বের হলো কি করে? আর ইউ সিক মিস্টার অনিক? আপনি নিজে জানেন কি বলছেন? কোনো ধারণা আছে? আমি একদম ঠিক বলছি, প্রমাণ আছে আমার কাছে। ওয়েট, আপনার প্রমাণ দেখার সময় নেই আমাদের, আগে আমাদের সাথে চলুন আপনি। ডাক্তার অনিককে নিয়ে আইসিইউতে চলে যায়, সাথে অনিকের বাবা মাও যায়। আইসিইউতে ডাক্তার অনিককে উদ্দেশ্য করে বলে, লুক মিস্টার অনিক, দেখুন আপনার স্ত্রী গতকাল বিকেল থেকে কোমায় আছেন, স্টিল নাও। আর আপনি কি ভুলভাল বলছেন আমাদের? না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না বাবা? বৌমার কাল বিকেল থেকে এই অবস্থা। তুই জানিস তোকে এটা জানাতে কতবার কল করেছি? সারা রাত আমরা জেগেছিলাম আইসিইউ এর সামনে, যদি বৌমার জ্ঞান ফেরে সেই আশায়। ডাক্তার অনিকের হাতে একটা রিপোর্ট ধরিয়ে দিলেন। এই দেখুন সমস্ত ডিটেলস। আপনার স্ত্রী অনির্দিষ্টকালের জন্য কোমায় চলে গিয়েছেন। সমস্ত রিপোর্ট দেখুন। উনি এই অবস্থা থেকে কবে ফিরে আসবেন একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন। রিপোর্টগুলো দেখে অনিক পুরোপুরি হতভম্ব হয়ে গেল। পারিনীতি যদি সত্যিই কোমায় থাকে, রাতে নিজের বাড়িতে পারিনীতিকে কিভাবে দেখল অনিক? এমনকি ওর আঘাতের সেই চিহ্ন এখনও অনিকের হাতে জ্বলজ্বল করছে। গল্পের নাম পরিণীতির প্রতিশোধ। এটা গল্পের প্রথম পর্ব। এই গল্পের পরবর্তী পর্ব পড়তে চাইলে কমেন্ট করে জানাবেন। গল্পটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দেবেন। ধন্যবাদ আপনাদেরকে।